এমন হয় কেন জানো? স্বামীর সোহাগবিহীন রাতে ঘুমিয়ে পড়ো, এই জন্য শয়তান তোমাকে উল্টাপাল্টা স্বপ্ন দেখিয়ে মাঝরাতে জাগ্রত করে দেয়, যাতে তুমি তোমার ভুলটা বুঝতে পারো। কিন্তু তুমি তো গাধি, কিছু বুঝতে পারো না, উল্টো বাসার দোষ দিচ্ছ। তৃষ্ণা বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আমি যাই আমার রুমে। জায়ান তৃষ্ণাকে ডেকে উঠলেন আর বললেন, কোথাও যাবে না তুমি, আজ এখানেই থাকবে। কাল থেকে না চাইলেও তোমাকে ওই রুমেই থাকতে হবে, আর আজকে অনিচ্ছা নিয়েই আমার সাথে থাকতে হবে। তৃষ্ণা স্তম্ভিত হয়ে তাকালো জায়ানের দিকে। সাথে সাথে ওর মাথায় হাজারো প্রশ্ন এসে ভিড় করলো। ও জায়ানের দিকে প্রশ্নবোধক চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, একটা সত্যি কথা বলুন তো, আপনি আমাকে আলাদা রুমে রেখেছেন কেন? কেন, হাজবেন্ডকে ছাড়া বুঝি রাতে ঘুম হয় না? তৃষ্ণা কান গরম হয়ে উঠল। জায়ানের কথা শুনে খুব লজ্জা পেল, তবুও শক্ত হয়ে ফের প্রশ্ন করল, কথা ঘোরাবেন না, সত্যি করে বলুন। আমার ইচ্ছে হয়েছে তাই। আসলে আমি নিজের রুম কারোর সাথে শেয়ার করতে পারি না, এই জন্য বউকে আলাদা একটা রুম দিয়েছি। এতে তোমারও ভালো হয়েছে, আমারও ভালো হয়েছে। যে যার ইচ্ছে মতো নিজের রুমে থাকতে পারবে। আবার যখন মন চাইবে তখন না হয় বউয়ের কাছে গিয়ে থাকবো, না হলে তোমাকে আমার কাছে নিয়ে আসবো আজকের মতো। বুদ্ধিটা খুব ভালো, তাই না? তৃষ্ণা বিকৃত মুখ করে তাকিয়ে আছে, মুখে উচ্চারণ করলো, অদ্ভুত মানুষ। ঠিক বলেছ, আমি মানুষটা একটু বেশি অদ্ভুত। যাই হোক, আপনার আর একটা বউ নেই, তাতে আমি রক্ষা পেয়েছি। অদ্ভুত হয়েছেন তাও ভালো, আমাকে সতীনের ঘরে আনেন নাই, এটাই যথেষ্ট। জায়ান অবাক হয়ে তৃষ্ণার কথা শুনল, অতঃপর বললেন, সতীনের ঘরে আনিনি তাই এত খুশি? কিন্তু এখন তো আরেকটা সতীন আনতে পারি, তাই না? ধরো একদিন হুট করেই আরেকটা বউ নিয়ে বাড়ি আসলাম, কি করবে তখন? মাঝরাতে আপনি আমায় আরেকটা বিয়ে করবেন সেই গল্প শোনাচ্ছেন? তুমি যেহেতু না ঘুমিয়ে জেগে দাঁড়িয়ে আছো, তো গল্প করা ছাড়া কিছুই পাচ্ছি না। তাই বলে সতীন আনার গল্প বলবেন? তৃষ্ণা আবার বিছানায় শুয়ে পড়ল। জায়ান তৃষ্ণার পাশে শুতে আসলে তৃষ্ণা লাফ দিয়ে উঠে পড়ে। আপনি আমার পাশে ঘুমোতে আসছেন কেন? তো কোথায় ঘুমাবো? জানি না, আমার সাথে ঘুমোতে আসবেন না। আমি কোনো পুরুষ মানুষের সাথে ঘুমাবো না। আমি কোনো পরপুরুষ না, তোমার হাজবেন্ড, তাই তোমাকে আমার পাশেই ঘুমোতে হবে। তাই ঝামেলা না করে ঘুমাও। একটু আগে 4 ঘন্টা তুমি আমার পাশেই ছিলে, এখন 2 ঘন্টা নিয়ে আর নাটক করো না। একটা মেয়ের ঘুমের সুযোগ নিয়ে আপনি তার সাথে শুয়ে পড়লেন, লজ্জা করলো না? লজ্জা করবে কেন? নিজের ওয়াইফের সাথে ঘুমিয়েছি, এতে লজ্জা করবে কেন? আমি ভালো হাজবেন্ড বলে এখনো তেমন কিছু করিনি, শুধু শুয়েছিলাম। আমার জায়গায় অন্য কোনো ছেলে থাকলে অনেক কিছুই করে দিত। একদম আমার সাথে বাজে কথা বলতে আসবেন না। আপনি কিছু করেননি, তার প্রমাণ কি? এত সাধু পুরুষ আপনি মনে হয় না তো? যদি কিছু করেই থাকতাম তাহলে তুমি বুঝি এত শান্তিতে ঘুমাতে পারতে? তৃষ্ণা কিছু বলতে গিয়েও বলতে পারল না। চাদর টেনে মুখ ঢেকে অন্যদিকে ঘুরে শুয়ে রইল। জায়ান চাদর টেনে নিজের চাদরের ভেতরে ঢুকিয়ে তৃষ্ণাকে জড়িয়ে কাঁধে মুখ ঠেকিয়ে বললেন, কিছু না করেই যদি প্রমাণ দিতে হয়, আসো কিছু করেই প্রমাণ দেই, করবো নাকি? তৃষ্ণা ভয়ে আঁতকে উঠে বলল, আমাকে ক্ষমা করে দিন, আমার কোনো প্রমাণ লাগবে না। আমি বিশ্বাস করছি আপনাকে। পরদিন সকালে তৃষ্ণা এক আশ্চর্যজনক ঘটনার সম্মুখীন হলো। সকালে তৃষ্ণা ঘুম থেকে জাগ্রত হয়ে বিছানায় নিজেকে একাই পায়। তৃষ্ণা রুমটা চক্ষু বুলিয়ে রাতের কথা ভাবে। জায়ান ওকে ভয় দেখিয়ে জড়িয়ে ধরেছিল, কিন্তু ও 2 মিনিটের মাথায় ছেড়ে দিয়ে সরেও গিয়েছিল। তারপর তৃষ্ণা ঘুমিয়ে যায়। তৃষ্ণা জায়ানের রুমে বড় ব্যালকনিতে যেতেই ভয়ে পিছিয়ে আসে। রেলিং ছাড়া বারান্দা, ও নিচে তাকাতেই ভয়ে আঁতকে ওঠে, গা শিরশির করে ওঠে। চলে আসতে গিয়ে দেখতে পায় নিচে বাগানে দাঁড়িয়ে আছে উর্মি। তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সেখানে জায়ানও আছে। তৃষ্ণা একে তো এখানে এসে ভয়ে কাঁপছে, তার মধ্যে আবার বাগানে এসব দেখে চমকায়। কপালে চিন্তার ভাঁজ পড়ে, ওখানে কি হচ্ছে? বাগানে একটা ছেলেকে মেরে রক্তাক্ত করে ফেলে রাখা হয়েছে। তার কিছুটা দূরে দাঁড়িয়ে কাঁদছে উর্মি। ওর পাশে দাঁড়িয়ে আছে জায়ান, জায়ানের যমজ ভাই, যাকে তৃষ্ণা ওপর থেকে দেখে জায়ান ভেবেছে। জেসমিন বেগম এগিয়ে এসে মেয়ের গালে ঠাস করে চড় মেরে বসলেন আর হুঙ্কার দিয়ে বললেন, তোমার সাহস দেখে আমি অবাক হই। এই ফকিন্নির বাচ্চাকে তুমি আমার বাসায় এনে প্রেম করো? উর্মি কেঁদে উঠে বলে, আম্মু, আমি ওকে এর জন্য ডাকিনি, বিলিভ করো। ও একটা সাহায্যের জন্য এসেছিল। ওকে ছেড়ে দাও, দেখো কি অবস্থা করেছো, ও মরে যাবে। আয়ন বলল, এই ছেলেকে তুমি চিনো উর্মি? ভাই, ও আমার ফ্রেন্ড।
কোনো ফ্রেন্ড এত রাতে দেখা করতে আসে? ভাই ও এসেছিল দরকারে। কি এমন দরকার যে এত রাতে আসতে হলো? ওর মা হসপিটালে, কিছু টাকা লাগতো। ওর কাছে টাকা নেই, এজন্য আমার কাছ থেকে হাওলাত নিতে এসেছিল, পরে দিয়ে দেবে। দিনের বেলা কেন এলো না? ভাই ও নিজেই জানতো না টাকা লাগবে, আর ও 10টার পর আমাকে জানিয়েছে। তখন তোমাদের বললেও শুনতে না। তোমরা আমাকে অতিরিক্ত সন্দেহ করো। যেখানে দিনের বেলা আমাকে কোনো ছেলের সাথে কন্ট্যাক্ট করতে দাও না, সেখানে রাতের বেলা কেউ নিজের প্রয়োজনে আসবে, সেটা তোমরা মেনে নিতে না। এজন্য আমি ঝামেলা করতে চাইনি, ওকে শুধু সাহায্য করতে চাইছিলাম। আয়ন মায়ের দিকে তাকালো। জেসমিন বেগম বললেন, ওর কথা আমি বিশ্বাস করি না। এই ছেলের সাথে ওর কোনো অ্যাফেয়ার চলছে, আমি শিওর। যেখানে ওকে কোনো ছেলের সাথে মেলামেশা করতে দেওয়া হয় না, সেখানে এই ছেলের সাথে বন্ধুত্ব করলো কিভাবে? আয়ন মায়ের বাধ্য ছেলে। মা যা বলল তাতে সে যুক্তি খুঁজে পেল। উর্মির দিকে ওর রাগান্বিত চোখে তাকিয়ে বলল, উর্মি, মিথ্যা বলো না, সত্যি কথা বলো। আমি সত্যি বলছি ভাইয়া, ওকে ছেড়ে দাও। ওর মায়ের কি অবস্থা কে জানে, তার মধ্যে ছেলেটার কি অবস্থা করে দিলে তোমরা। কেন? আমি ওর কথায় রাজি হয়েছিলাম, উপকার করতে গিয়ে আরো অপকার করে দিলাম। সত্যি কথা না বললে এই ছেলেটাকে এখনই মাটিতে পুঁতে ফেলবো। চিৎকার করে বললেন জেসমিন। বড় ভাইকে ডাকো, জায়ান ভাই আমাকে বিশ্বাস করবে, আমি জানি। ভাই বাসায় নাই, তিনি ভোরেই চলে গেছে। বলল আয়ান। উর্মি ধপ করে ঘাসের ওপর বসে পড়ল। রক্তাক্ত মিহিরের দিকে তাকিয়ে আছে। ছেলেটা যেন নির্জীব হয়ে আছে। ও এই ছেলেটাকে ভালোবাসে পাগলের মতো, কিন্তু তাকে আজ ওর জন্য এই বিপদে পড়তে হলো। কিভাবে বাঁচাবে নিজের ভালোবাসাকে? জায়ানের ফোন অফ, এই জন্য তাকে হাজার কল করেও জোভান বা উর্মি পাচ্ছে না। তৃষ্ণা দৌড়ে বাইরে চলে এসেছে। রক্তাক্ত এক ছেলেকে ঘাসের উপর পড়ে থাকতে দেখে মুখে হাত দিয়ে তাকিয়ে আছে আয়নের দিকে। এত মার যে আয়ন মেরেছে ও বুঝতে পেরেছে ওর হাতের লাঠি দেখে। তৃষ্ণা কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। কেন মারছে এই ছেলেটাকে? কি করেছে তিনি? আর উর্মি আপু কাঁদছে কেন? তৃষ্ণা একবার জেসমিনের দিকে তাকিয়ে উর্মির কাছে গিয়ে বসে ফিসফিস করে বলল, আপু, কি হয়েছে? উনি ওই ছেলেকে মারছে কেন? আর তুমি তুমি কাঁদছো কেন? উর্মি বলল, ভাই মিহিরকে মেরেই ফেলবে। ও সত্যি আমার বয়ফ্রেন্ড নয়। ওকে আমি ভালোবাসলেও ও আমাকে ভালোবাসে না। জায়ান এত ভয়ঙ্কর কেন? কেমন নির্দয়ের মতো মারছে। উর্মি কাঁদছে। উর্মি এটাও বলতে পারল না এটা জায়ান নয়, আয়ান। আয়ন উর্মির বলা ভালোবাসে কথাটা শুনে ফেলেছে। ও চিৎকার করে উঠল, উর্মি, মম ঠিক বলেছে। তাহলে তুমি এই ছেলেকে ভালোবাসো? আমাকে মিথ্যা বললে এতক্ষণ। আমি মিথ্যে বলিনি ভাই। আমি মিহিরকে ভালোবাসলেও মিহির আমাকে ভালোবাসে না, আর ও এটা জানিও না। কাহিনী বানিও না। তোমরা দুজনেই জানো আর দুজনে ইচ্ছে করে রাতে দেখা করেছো। এর শাস্তি শুধু ওই ছেলেটা একা নয়, তুমিও পাবে। আমাকে শাস্তি দাও, কিন্তু ওকে ছেড়ে দাও। আমি তোমার পা ধরে ক্ষমা চাচ্ছি, ওকে ক্ষমা করে দাও। আমি আর জীবনেও ওর সাথে কন্ট্যাক্ট করব না। এমন দৃশ্য দেখে তৃষ্ণা ঘৃণার চোখে তাকিয়ে আছে আয়নের দিকে। ও এগিয়ে এসে উর্মিকে টেনে সরিয়ে এনে বলল, এসব কি করছো আপু? ওনার পা ধরছো কেন? ভাবি তুমি ভেতরে যাও, আমাকে কথা বলতে দাও। জেসমিন বেগম ধমক দিল তৃষ্ণাকে। তৃষ্ণা ভয়ে ছুটে বাসার ভেতরে চলে এলো। ভয়ের মধ্যে ওর জায়ানের প্রতি তীব্র ঘৃণা সৃষ্টি হলো। তৃষ্ণা বাসার ভেতরে যেতেই একটা গাড়ি এসে ঢুকলো নিঝুম ভিলায়। জায়ান এগিয়ে আসলো। উর্মি জায়ানকে দেখে দৌড়ে ভাইকে জড়িয়ে ধরল আর বলল, ভাই প্লিজ মিহিরকে বাঁচাও। আম্মু আর ছোট ভাই ওকে মেরেই ফেলবে। তুমি বিশ্বাস করো, ওর সাথে আমার কোনো রিলেশন নাই। ও শুধু আমার ফ্রেন্ড। ওকে আমি পছন্দ করলেও ও আমাকে পছন্দ করে না, আর এসব কিচ্ছু জানে না। ও সব সময় আমাকে এড়িয়ে চলে। আজ একটা বিপদে পড়েছে, আর আমি একটা সচ্ছল ফ্যামিলি বলে ও আমার কাছে টাকা চাইছিল হাওলাত, এছাড়া আর কিছুই না। এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানতে পারলাম না। অবাক গলায় বলল জায়ান। জেসমিন বেগম ছেলের দিকে এগিয়ে এসে বললেন, এই ছেলেটাকে রাত 1টায় ধরা হয়েছে। তখনই আমাকে আর আয়ানকে খবর দেওয়া হয়, আর তোমার দরজায় আমি অনেকবার নক করেছি, তুমি জাগ্রত হওনি। বিয়ে করেছো, এখন তোমাকে কি আর ডাকলেই পাওয়া যাবে? সব সময় এক কথা বলবেন না। বিয়ে করেছি, কারো গর্দান নেইনি যে সারাদিন সেটা নিয়ে আমাকে কথা শোনাবেন।
বিয়ে না করলে সেটা করলে মনে হয় শোনাতাম না। এমনভাবে বলছেন যেন আমি একাই বিয়ে করেছি। আয়ানও তো বিয়ে করেছে, ওকে তাহলে কেন কিছু বলছেন না? ছোট হয়েও তোমার 2 বছর আগে বিয়ে করেছে, কিন্তু বিয়ে করে তার মধ্যে কোনো রকম পরিবর্তন আসেনি, কিন্তু তোমার মধ্যে পরিবর্তন চলে এসেছে 5 দিনে। বারবার পরিবর্তন নিয়ে কথা বললে আমি কিন্তু সত্যি পরিবর্তন হয়ে যাব। আর কোনো কথা না বলে জান মিহিরকে ধরে হসপিটালে নিয়ে গেল, সাথে উর্মি আর জোভানও গেল। আয়ন মায়ের দিকে তাকিয়ে রাগী দৃষ্টি নিক্ষেপ করে গটগট করে বাসার ভেতরে চলে গেল। তৃষ্ণা আয়নকে জায়ান ভেবে এগিয়ে এসে বলল, আপনি এত খারাপ কেন বলুন তো? ওই লোকটাকে এমন নিষ্ঠুরের মতো মারলেন কেন? একটু দয়া মায়া নেই আপনার মধ্যে? আয়ন এমনিতেই জায়ানের উপর রেগেছিল। আয়ন ওকে অবজ্ঞা করে চলে গেছে। জেসমিন বেগম সেখানে নিশ্চুপ ছিল, রাগে ওর মাথা দপদপ করছে। সেখানে তৃষ্ণার মুখে খারাপ কথাটা শুনে আর নিজেকে শান্ত রাখতে পারে না, ধমকে উঠল। তৃষ্ণা ধমক খেয়ে ভয় পিছিয়ে গেল। আয়ন আঙুল তুলে বলল, আমার সাথে সাবধানে কথা বলবেন। আপনার হাজবেন্ড আমাকে অবজ্ঞা করেছে, আর আপনি আমায় খারাপ বলতে আসছেন? ভাবি বলে ছেড়ে দিলাম, না হলে। জেসমিন বেগম এগিয়ে আসছেন। তা দেখে আয়ন চুপ করে রাগে গটগট পায়ে হেঁটে চলে গেল। ঢোক গিলে তাকিয়ে আছে তৃষ্ণা। ওর বুঝতে বাকি নাই এটা জায়ানের যমজ ভাই। ভয়ে তৃষ্ণা কাঁপছে, চোখে অশ্রু চিকচিক করছে, সাথে লজ্জাও পেয়েছে। দেবরের কাছে ধমক খেতে হলো? ছি, আমি ওনাকে চিনলাম না কেন? রাত বাজে 10টার উপরে। বাইরে মেঘের গর্জন, আকাশ কাঁপিয়ে বজ্রপাত হচ্ছে। বৃষ্টির দমকা হাওয়া, বৃষ্টির ফোঁটা খোলা জানালা ছাড়িয়ে ভেতরে চলে আসছে। ফ্লোর ভিজে যাচ্ছে বৃষ্টির পানিতে। খোলা জানালার সম্মুখে দাঁড়িয়ে আছে তৃষ্ণা। বৃষ্টির জলে তৃষ্ণার শরীর ভিজে যাচ্ছে। তৃষ্ণা ইচ্ছাকৃত বৃষ্টিতে দাঁড়িয়ে ভিজছে। গায়ের পাতলা শাড়ি ভিজে লেপটে যাচ্ছে গায়ে। রাত বিধায় শীতল হয়ে উঠেছে ওর গা। কেঁপে কেঁপে উঠছে তৃষ্ণা। এই বাসায় আসার পর থেকে প্রকৃতির জ্ঞান পায় না। আজ বৃষ্টি পেয়ে এই উপায়ে নিজেকে শান্ত করছে। চোখ দুটো বন্ধ করে বৃষ্টির ফোঁটা অনুভব করছে, সাথে ও গভীর চিন্তায় মগ্ন। সেদিন যে ছেলেটাকে মেরেছিল আয়ান ভাইয়া, আজ তার সাথে উর্মির বিয়ে দেবে বলে ঠিক করেছে জায়ান। বাসার সবাই এই বিয়েতে অমত, কিন্তু জায়ানের তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। তিনি তার সিদ্ধান্তে অটল। তৃষ্ণা ছিল নির্বাক ব্যক্তি। সকলের থেকে দূরে দাঁড়িয়ে তাদের তর্ক বিতর্ক দেখছিল। বুঝতে না পেরে লিয়াকে জিজ্ঞেস করেছিল। লিয়া তৃষ্ণাকে হালকা বিবরণ করে বলেছে সব। এত কিছুর মাঝে সবচেয়ে খুশি উর্মি। জায়ানকে জড়িয়ে ধরে কেঁদেছে। খুশিতেও পারে না, নাচানাচি করে। জায়ান উর্মিকে বলেছে মিহিরের পরিবারকে নিয়ে আসতে। উর্মি তখন মুখ কালো করে ফেলেছিল। কারণটা বুঝলাম না। তৃষ্ণা দেখেছে আয়ন রাগে বাসা ছেড়ে বেরিয়ে গেছে। তখন জায়ানও নিজের সিদ্ধান্ত জানিয়ে নিজের রুমে চলে যায়। উর্মি একমাত্র চিন্তিত মুখে দাঁড়িয়ে থাকে। হঠাৎ তৃষ্ণা অপরিচিত পুরুষেলি হাতে স্পর্শ পেয়ে চট করেই ভাবনা থেকে বেরিয়ে আসে। সাথে সাথেই তৃষ্ণা কেঁপে উঠে চোখ মেলে তরাক করে তাকায়। একজোড়া হাত ওর কোমর জড়িয়ে ধরে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়েছে। ওদের বুকের সাথে মিশে গেল সেকেন্ডে। তৃষ্ণার শরীর ঠান্ডায় কেঁপে কেঁপে উঠছে। তৃষ্ণা কাপা গলায় কথা বলতে চাইল, কিন্তু পারল না। লোকটা ওর কাঁধে নিজের ঠোঁট চেপে ধরেছে। ও ঠোঁট কামড়ে ধরে জোরে জোরে শ্বাস নিচ্ছে। বাইরে বজ্রপাত হলো তখনই। সাথে সাথেই চারপাশ আলোকিত হয়ে গেল। ঘুটঘুটে অন্ধকার করে বৃষ্টির ফোঁটা অনুভব করছিল তৃষ্ণা। অন্ধকার ছাপিয়ে বজ্রপাতের আলো চারপাশ আলোকিত হয়ে গেল। অপরিচিত লোকটা কাঁধ থেকে মুখ তুলে ফেলেছে। তৃষ্ণা ঘাড় বাঁকিয়ে লোকটার দিকে তাকাতেই ওর বুকটা ধক করে ওঠে। একটা পরিচিত মুখের আড়ালে অপরিচিত মানুষ। বজ্রপাতের আলোয় সামনে জায়ানের যমজ ভাই আয়নকে দেখতে পায় তৃষ্ণা। তৃষ্ণা বিস্ময়ে হতভম্ব হয়ে অন্ধকারে দাঁড়িয়ে থাকা আয়নের দিকে তাকিয়ে আছে। আয়নের গরম নিঃশ্বাস পড়ছে তৃষ্ণার শীতল কাঁধে। আয়নের ডান ভ্রুর ওপরে একটা লাল তিল আছে, কিন্তু জায়ানের নাই। সেই দিন আয়নের কাছে তৃষ্ণা ধমক খেয়ে রুমে বসেছিল লজ্জায়। লজ্জায় রুমের বাইরে আসতে পারছিল না। এই লজ্জার কথা কাকে বলবে ভেবে পাচ্ছিল না। অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছিল উর্মিকে জানাবে। এই একজন মানুষকেই নিজের আপন বলে ভাবে। উর্মি ছাড়া কেউ ওকে সাহায্য করবে না। তৃষ্ণা রাত জেগে অপেক্ষা করে উর্মির দেখা পেল না। পরদিন দেখলো উর্মি আর জায়ান বাসায় ঢুকছে। তৃষ্ণা উর্মির রুমে গেল। উর্মি ওকে বলল, ভাবি, আমি খুব টায়ার্ড।
তোমার সাথে আমি 2 ঘন্টা পর কথা বলি, প্লিজ একটু ঘুমাবো। তৃষ্ণা আচ্ছা বলে চলে আসে। পরে উর্মি সত্যি 2 ঘন্টা পর ওর রুমে আসে আর এসেই বলে, ভাবি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তুমি কাল রাতে কোথায় ছিলে ওনাদের সাথে? হসপিটালে। তৃষ্ণা আতঙ্কিত গলায় বলে, কার কি হয়েছে আপু? তুমি ঠিক আছো? আমি একদম ঠিক আছি ভাবি। তাহলে উনি ঠিক আছেন তো? উনিটা কি জায়েন ভাইয়া? তৃষ্ণা লজ্জিত মুখে বলল, হুম। ভাইয়াও ঠিক আছে। আমি আর ভাইয়া মিহিরকে নিয়ে গেছিলাম। আয়ন ভাইয়া ওকে অনেক বেশি মেরেছিল। আয়ন ভাইয়া খুব হিংস্র। জায়েন ভাইয়া আর আয়ন ভাইয়া চমচ হলেও দুজনের স্বভাব আলাদা। জায়েন ভাইয়া হিংস্র হলেও এতটা না, খুব নরম মনের। একটু ভালোবাসা পেলেই তাকে মাথায় করে রাখে, আর পরিবারের সবাইকে খুব বেশি ভালোবাসে। আমাকে তো জান দিয়ে ভালোবাসে। দেখো না, আমার এক কথায় মম আর ভাইকে উপেক্ষা করে মিহিরকে হসপিটালে নিয়ে গেল, কিন্তু আয়ন ভাইয়া একটুও দয়া দেখালো না। তৃষ্ণা খুব মনোযোগ দিয়ে উর্মির কথা শুনছে। নিজের স্বামীকে নিয়ে ভালো মন্তব্য শুনতে ওর ভালোই লাগছে, সাথে গর্বও হচ্ছে যে সবাই যেমনই হোক, যত পাষাণ হোক, ওর স্বামী অত খারাপ না। ওপরে রাগি দেখালেও ভেতরটা নরম মাটি। ও নিজের স্বামীকে নিয়ে বলা সব প্রশংসা শুনল, তারপর ইতস্তত করে বলল, আপু একটা কথা জানার ছিল, হাসবে না প্লিজ। বলো ভাবি, কি জানতে চাও? আমি না ওনাকে আর আয়ান ভাইয়াকে চিনতে পারি না, গুলিয়ে ফেলি বারবার। একবার এজন্য ওনাকে ভুলও বুঝেছিলাম। ও আচ্ছা, এমনটা হয়। যারাই প্রথম দুজনে স্বাধীনে আসে এমনই করে। আয়ন ভাইয়ের বউ উষসী ভাবিও প্রথম গুলিয়ে ফেলতো, কিন্তু পরে আর এমন হয়নি, কারণ আয়ন ভাইয়ার ডান ভ্রুয়ের উপরে একটা লাল তিল আছে, আর জায়ান ভাইয়ার ফেসও কোনো তিল বা দাগ নেই। এটা লক্ষ্য করলেই দুজনকে চিহ্নিত করা যায়। তৃষ্ণাকে আর আলাদা করে জানতে চাইতে হলো না, উর্মি নিজেই গড়গড় করে সব বলে দিল। তৃষ্ণা কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিয়েছিল। তারপর 1 সপ্তাহ আর জায়ানোর ধারে কাছেও আসেনি। ও দূর থেকে ড্রয়িং রুমে থাকা জায়ান আয়নকে লক্ষ্য করত আর জায়ানের মুখে চেক দিত। আসলে জায়ানের মুখ খুবই মসৃণ, কোনো দাগ নেই, মেয়েদের ত্বকের থেকেও বেশি ক্লিন। আর আয়নের নজর কাড়া তিল। তৃষ্ণা আয়নের কাছে থমকে গেছে। কোন সাহসে এই লোক ওর সাথে এত ঘনিষ্ঠ হয়েছে? লজ্জা করলো না? সম্পর্কেও আয়নের ভাবির সাথে অসভ্যতামি করছে। ছি, ঘৃণায় ওর এখন মরে যেতে ইচ্ছে করছে। থেকে থেকে বাজ পড়ছে। তৃষ্ণা 2 হাতে আয়নের বুকে ধাক্কা দিয়ে নিজে থেকে সরিয়ে দিতে চাইল। আয়ন শক্ত পেশিবহুল হাতে ওর হাত দুটো ধরে ফিস ফিস করে ধারালো গলায় বলল, You're so hot. I like it. বলেই আরো ঘনিষ্ঠ হলো। তৃষ্ণা ভয়ে চিৎকার করে উঠল, কিন্তু মনে হয় না এই চিৎকারের আওয়াজ বেশি দূরে গেল। বাইরের বৃষ্টির আওয়াজ, সাথে মেঘের গর্জন। রাত কয়টা বাজে? 11টার উপরেই হবে। সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে। কে বাঁচাবে এই মানুষটার হাত থেকে? তৃষ্ণা কান্না করে দিল আর অনুরোধ গলায় বলল, আমাকে ছাইরা দেন দয়া কইরা। আমি আপনার ভাবি হই, আমার লগে এমন করছেন কেন? Stop, baby. You're so cute. আমাকে ভাই ভেবে কথা বলছিলে, তখনই তোমার উপর আমার নেশা ধরে গেছিল। ভাবি বলে কি পছন্দের মানুষটিকে একটু ছুঁতেও পারবো না? ছাইরা দেন আমারে দয়া কইরা। আয়ন তৃষ্ণার ভেজা চুলে হাত ডুবিয়ে দেয়। তৃষ্ণার ঘাড় ধরে কাছে টেনে গভীর স্পর্শ দিতে চায়। তৃষ্ণা ছটফট করছে, চিৎকার করছে। দুইজনের ঠোঁট স্পর্শ করবে ঠিক তখনই তৃষ্ণার রুমের দরজায় ধাক্কা পড়ে। চমকে ওঠে আয়ন, কপাল কুঁচকা অন্ধকারে দরজার দিকে তাকায়। ওর হাতের বাঁধন একটু আলগা হয়ে আসে। ওপাশে জায়ানের আওয়াজ শুনে তৃষ্ণা সেই সুযোগ কাজে লাগায়। জোরে ধাক্কা দিয়ে আয়নকে নিজের থেকে ছাড়িয়ে নেয়। আয়ন ছিটকে সরে যায়, সাথে পিচ্ছিল জায়গায় ঠাস করে পড়ে যায়। আয়ন তৃষ্ণাকে ধরতে চায়, পড়ে গিয়েও কিন্তু পারে না, কারণ চারপাশ অন্ধকার। এখন আর বাজ পড়ছে না, তাই রুমটাতে অন্ধকার বিরাজ করছে। এই অন্ধকারে আয়ন তৃষ্ণার নাগাল পাচ্ছে না। এইদিকে তৃষ্ণাও দরজার খোঁজ পাচ্ছে না। ঘুরতে ঘুরতে তৃষ্ণা দেওয়ালে গিয়ে ঠাস করে বাড়ি খেলো মাথায়। কপালে হাত দিয়ে দেওয়াল ধরে দাঁড়িয়ে আছে। তৃষ্ণা হাঁটতে পারছে না ঠিক মতো। কিভাবে হাঁটবে? ওর শরীর ভেজা, ফ্লোর ভিজে পিচ্ছিল হয়ে আছে। হাঁটতে গেলে আঁচড়ে পড়তে যায়। হঠাৎ করে দরজা খুলে গেল। রুমের বাইরে লাইটের আলো রুমে এসে পড়ল। তৃষ্ণা কাপা চোখে সেই দিক পানে চেয়ে আছে। আস্তে করে রুমের চারপাশে চোখ বুলিয়ে নিল।
আয়ন তো রুমে আছে। জায়ান আয়নকে দেখলে কি করবে? আয়নকে শাস্তি দেবে নাকি ভাই বলে ছেড়ে দেবে? ঝড়ের রাত, ভয়ে বকুল তৃষ্ণার রুমে একা না ঘুমিয়ে মায়ের রুমে চলে এসেছে। এখানে এসে আবার আর এক বিপদ। এই রুমের চালের অধিকাংশ জায়গায় ফুটো, এই জন্য রুমে পানি পড়ে। বিছানার এক পাশে বাটি বসিয়ে রেখেছে, সেখানে টপ টপ করে পানি পড়ছে, নিচেও পড়ছে। সেখানে বালতি রেখেছে, তবুও নিচের মাটি ভিজে যাচ্ছে ছিটকে। রুমের এক কোনায় হারিকেনের আলো জ্বলছে মিটমিট করে। তৃষ্ণার বাবা মা দুইজনেই গোয়াল ঘরে গিয়েছে। খড়ির বেড়ার নিচ দিয়ে পানি ভেতরে চলে যাচ্ছে, আর তাতেই গরু ছাগলের সমস্যা হচ্ছে। তারা কাপড় মাটি দিয়ে ফাঁকা জায়গা আটকে পানি আটকাচ্ছে। বকুল গালে হাত দিয়ে বৃষ্টির ফোঁটা কয়টা পড়ছে বাটিতে তা গুনছে। ফোঁটা পড়তেও ঝনঝন করে শব্দ হচ্ছে। বকুল নিজের বুবুকে মনে করছে। বৃষ্টির রাতে দুই বোন গলা জড়িয়ে ধরে শুয়ে থাকতো। ও ভয় পায় বলে তৃষ্ণা ওকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে কত গল্প শোনাতো। চোখ ছলছল করে অভিমানী গলায় বলল, বুবু, কতদিন তোমারে জড়িয়ে ধইরা ঘুমাই না, কবে আসবা তুমি? কতদিন তোমারে দেখি না। বকুলের মা রুমে এসে বকুলকে এখনো বসে থাকতে দেখে বলে, এই তুই শুনবি না? এখনো বইয়া রইছস কেন? বকুল বিছানার এক কোণে শুয়ে পড়ল। শুয়ে শুয়ে ভাবছে, আব্বা কইছিল শহরে যাইব, আমিও যাবো বুবুর কাছে থাকমু। বকুল তখনই বাপকে ডেকে বলতে চাইল কথাটা, কিন্তু এখন বললে বকা খাইবে, তাই চুপ রইল। কাল বলবে বলে ঘুমিয়ে গেল। জায়ান আজ বৃষ্টিতে ভিজে বাসায় এসেছে। রুমে গিয়ে ফ্রেশ হতেই মন বলল, রোমাঞ্চকর একটা ওয়েদার। সেখানে বিবাহিত হয়েও যদি বউ ছাড়া থাকা হয় তাহলে সত্যি খুব বড় অন্যায় হয়ে যাবে। ও ট্রাউজার আর টি শার্ট পরে তৃষ্ণার রুমের সামনে এসে দাঁড়ায়। ভেতর থেকে লক করা। 2-3 বার নক করে, কিন্তু ভেতর থেকে সারা শব্দ পাওয়া যাচ্ছে না। কিন্তু আওয়াজ আসছে। তাহলে জাগ্রত মানুষ একা একা কার সাথে কথা বলে? আবার দরজাও খুলছে না। বিরক্তকর গলায় ডেকে ওঠে তৃষ্ণাকে, তবুও খুলছে না। ও ফেরত চলে যায় রুমে এক্সট্রা চাবি আনতে। এদিকে আয়ন ফ্লোরে ঠাস করে পড়ে গেছিল। তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। জায়ান যে রুমের বাইরে এসেছে ও বুঝে গেছে। ও তাড়াতাড়ি পকেট থেকে চাবি বের করে দরজা খোলে। তারপর বাইরের আলোতে তৃষ্ণাকে দেখে ও তৃষ্ণার দিকে এগিয়ে দাঁতে দাঁত চেপে বলে, ভাইকে এসব বলতে যেও না, তাহলে আমি বলে দিব তুমি আমাকে এখানে আসতে বলেছিলে। ভাই তোমার সাথে দূরত্ব করে বলে তুমি ভাইয়ের মতো চেহারার আয়ানের প্রেমে পড়ে গেছো। এর জন্য আয়ানের সান্নিধ্য নিতে চেয়েছিলে। আমি শুধু তোমার ইচ্ছাকে প্রাধান্য দিয়েছি। আর ভাইকে বলেও লাভ নেই, সে আমার থেকেও খারাপ। সে তার নিজের ভাইয়ের থেকে তোমাকে অবশ্যই সাপোর্ট করবে না। তাই নিজের পায়ে নিজে কুড়াল মেরো না। এসব বলে তোমার চরিত্র আমি তাক লাগিয়ে দেব। মাইন্ড ইট। আয়ন দ্রুত বেগে বেরিয়ে গেল রুম থেকে। দরজাটা খোলা পড়ে রইল। তৃষ্ণা আবছা অন্ধকারে স্তম্ভিত হয়ে সেদিক পানে চেয়ে রইল। জায়ানকে বলে সত্যি কি তিনি বিশ্বাস করবে না আমাকে? তৃষ্ণা দেওয়ালে মাথা ঠেকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। যেখানে যেখানে আয়ন স্পর্শ করেছে সেই স্থান মন চাচ্ছে আগুন দিয়ে পুড়িয়ে ফেলতে। তৃষ্ণার সারা শরীর মনে হচ্ছে আগুন জ্বলছে। চিৎকার করে কাঁদছে। চোখ থেকে নোনা জল গড়িয়ে ঠোঁট বেয়ে গলায় এসে পড়ছে। তৃষ্ণার মুখটা কাদার জন্য হাঁ হয়েছিল। অশ্রু গড়িয়ে মুখের ভেতর ঢুকে গেছে। নোনতা জল মুখের ভেতর যাওয়ায় খক খক করে কেশে উঠে বসে পড়ে। জায়ান রুমের থেকে চাবি নিয়ে এসে দেখলো দরজা খোলা। এবার প্রচণ্ড রাগ হয় ওর। দরজা খুলেছে তবু ওকে ডাকলো না। এতটাই নির্বোধ সে। হাতে থাকা চাবি পকেটে ঢুকিয়ে জায়ান কপাল হাত দিয়ে ঘষে নিজের রাগ কন্ট্রোল করে। নিজের মনটা শান্ত করে বউয়ের সাথে একটু রোম্যান্টিক ওয়েদার উপভোগ করার জন্য 2 কদম বাড়াতেই পায়ের তলায় পিচ্ছিল পায়। আরও 2 কদম বাড়াতেই পড়ে যেতে নেয়। তাড়াতাড়ি নিজেকে সামলে নেয়। শঙ্কিত চোখে ফ্লোরের দিকে তাকায়। থেকে থেকে বাজ পড়ছে। এই জন্য বৃষ্টির পানি এসে ফ্লোর ভিজে গেছে সেটা বুঝতে জায়ানের 2 সেকেন্ড লাগে। লাইট অন করতে ঘুটঘুটে অন্ধকার রুমটা আলোয় ঝলমল করে ওঠে। সবার আগে নজরে যায় ফ্লোরে পানি জমে সাগরের মতো হয়ে আছে। জানালার পাশে পানি জমে সেই পানি গড়িয়ে ফ্লোর ভিজে সাগর বানিয়ে ফেলছে। যে কেউ অন্ধকারে এখানে হাঁটতে গেলে আছড়ে পড়বে। এই পাশের কার্পেটও ভিজে যাচ্ছে। এত কেয়ারলেস কোথায় সে? জানালা এইভাবে কেউ খোলা রাখে? বাসাটাকে সাগর বানানোর ইচ্ছে হয়েছে নাকি? বিছানায় তৃষ্ণা নাই। চারপাশে নজর দিতে দৃষ্টি গিয়ে ঠেকে ফ্লোরে।
এক কোণে জড়সড় হয়ে বসে আছে তার অর্ধাঙ্গিনী তৃষ্ণা। মাথা থেকে পা পর্যন্ত ভেজা, তার গায়ে রানী গোলাপি শাড়িটা ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। তৃষ্ণাকে দেখতে খুবই আবেদনময়ী লাগছে। তাকাতেই ঘোর লেগে গেল জায়ানের, কিন্তু জায়ান নিজের চোখকে সংযত করলো। এমন পাগলের মতো এখানে বসে আছে কেন? সে নিজের শাড়িটাও ঠিক করে গায়ে জড়ায়নি, একপাশে আঁচল অবহেলায় ফেলে রেখেছে। ফর্সা ত্বক যেন আরো ফর্সা হয়ে উঠেছে। সে থরথর করে কাঁপছে, তার বন্ধ চোখের পাতা পাতলা চিকন গোলাপি ঠোঁট কাঁপছে, সেই তালে তার সারা শরীর কাঁপছে। হাঁটু উঁচু করে সেখানে মাথা ঠেকিয়ে বসে আছে। দেখে মনে হচ্ছে অনেকটা সময় এই মেয়ে বৃষ্টিতে ভিজেছে। রাত 12টায় তৃষ্ণা জানালা খুলে ফ্লোরে বসে আছে কেন ভেজে শরীরে? সেটাও ওর মাথায় ঢুকছে না। জায়ানের দৃষ্টি স্তম্ভ, হতবিহ্বল চোখে বোঝার চেষ্টা করছে এখানে হচ্ছেটা কি। এই মেয়ে, যথেষ্ট গম্ভীরতা বজায় রেখে জায়ান ডাকলো তৃষ্ণাকে। ওর প্রচণ্ড রাগ হচ্ছে এখন, কারণ ওর মনে হচ্ছে তৃষ্ণা ছেলে মানুষে করে জানালা খুলে নিজে ভিজেছে। পরিচিত কণ্ঠস্বর কানে আসতেই তৃষ্ণা চক্ষুদয় মেলে তাকায়। তৃষ্ণার চোখ দুটো রক্তিম হয়ে আছে, গোলাপি ঠোঁট দুটো নীল হয়ে এসেছে। ঠান্ডায় মুখের রং ফ্যাতফ্যাতে সাদা হয়ে গেছে, যেন শরীরে রক্ত নাই। জায়ান তৃষ্ণার মলিন মুখ দেখে কপালে চিন্তার ভাঁজ ফেলল। মুখ দেখে মনে হচ্ছে মেয়েটা কেঁদেছে, কিন্তু কাঁদার কারণ কি? এত রাতে বৃষ্টিতে ভিজছো কেন? আর সারা রুম ভিজিয়ে এখানে এমন বসে আছো কেন সংসেজে? প্রবলেম কি তোমার? কি হয়েছে? ভেজা শরীরে কেঁপে মরছো, অথচ ড্রেস চেঞ্জ করনি। মরার শখ জেগেছে নাকি? জায়ানকে আর এক দফা চমকি দিয়ে তৃষ্ণা ফট করেই দাঁড়িয়ে পড়ল, আর ভেজা শরীরে উঠে দু হাতে জায়ানকে জড়িয়ে ধরল। তৃষ্ণার বরফের মতো শরীরটা জায়ানের শরীরকে স্পর্শ করতেই জায়ানের সর্বাঙ্গ কেঁপে উঠল। জায়ান বৃষ্টিতে ভিজেই বাসায় এসেছে, কিন্তু তৃষ্ণার মতো ঘন্টার পর ঘন্টা ভিজে নাই। ও শুধু গাড়ি থেকে নেমে বাসার ভেতর ঢুকতে একটু ভিজেছিল, এই জন্য ওর শরীর ঠান্ডা নয়, উষ্ণ ছিল। কিন্তু এখন আর সেই উষ্ণ ভাবটা নেই। জায়ানের শরীরটা 5 মিনিটে ঠান্ডা বরফ করে ফেলল তৃষ্ণার শীতল শরীর। জায়ান তৃষ্ণাকে আর কিছু বলার সুযোগই পেল না। ও হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে শক্ত হয়ে। তৃষ্ণা নিজেই জায়ানকে ছেড়ে দিয়ে 2 হাতে জায়ানের টি শার্টের কলার টেনে জায়ানের মাথাটা নিচু করতে বলল ইশারায়, কারণ তৃষ্ণা জায়ানের থেকে অনেক খাটো, ওর মুখ নাগাল পায় না। জায়ান ঝুঁকে পড়ল তৃষ্ণার দিকে। তৃষ্ণা নিজের শীতল 2 হাতে আবদ্ধ করে ধরল জায়ানের ক্লিন শেভের মসৃণ 2 গাল। তৃষ্ণার সাথে যেন এখন জায়ানের পেশিবহুল শক্ত শরীরও কাঁপছে। জায়ান পলক ফেলে তাকিয়ে আছে তৃষ্ণার চোখের দিকে। তৃষ্ণা জায়ানের মুখটা নিচু করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো ডান ভ্রুয়ের মাঝে কোনো তিল আছে কিনা। জায়ান তৃষ্ণার চোখের ভাষা যেন পড়তে পারল। তৃষ্ণা ওর মুখে কিছু একটা খুঁজছে। জায়ান জিজ্ঞেস করলো, কি খোঁজ? তৃষ্ণা উত্তর দিল না। নিশ্চিত হলো এটাই জায়ান। নিচে বসেও জায়ানের মুখশ্রী চেক দিয়েছে, কিন্তু আবার কেন জানি মনে ভয় ঢুকেছে। এটা যদি জায়ান না হয়ে ওই শয়তান হয়। এই জন্য ভালো করে দেখলো। নিশ্চিত হতেই ঠোঁটের কোণে হাসির দেখা মিলল। আবার জায়ানকে জড়িয়ে ধরে ওর বক্ষে মাথা ঠেকিয়ে ফুপিয়ে উঠল। জায়ান থমেটে দাঁড়িয়ে আছে। এই মেয়ে কথার উত্তর দিচ্ছে না কেন? ও কিছু বুঝতেও পারছে না। ওর এত কিসের কষ্ট, আর সেই কষ্ট থেকে ছাড়া পাওয়ার জন্য ওকে জড়িয়ে ধরছে, যেন তৃষ্ণার সবচেয়ে নিরাপদ স্থান। এত বিশ্বাস করে ফেলেছে। জায়ানের মুখেও হাসি দেখা মিলল। জায়ান হঠাৎ ভাবল হয়তো তৃষ্ণা ঝড় বৃষ্টির রাতে একা থাকতে ভয় পাচ্ছিল, এই জন্য হঠাৎ ওকে দেখে ওর ভয় ছুটে গেছে, সেই খুশিতে জড়িয়ে ধরেছে। জায়ান এক হাত তৃষ্ণার কোমরে রেখে ওকে আরো বুকে টেনে নেয়, আর এক হাত তৃষ্ণার হাঁটু পর্যন্ত ঘন কালো ভেজা চুলে ডুবিয়ে দেয়। মাথার ওপর হাত এনে তৃষ্ণার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগে। এইদিকে ছোটাছুটিতে তৃষ্ণার আঁচল নিচে পড়ে ভেজা ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে, সেই দিকে কারো নজর নাই। দরজা খোলা ছিল বিধায় আয়ান উকি মেরে জায়ান আর তৃষ্ণাকে একসাথে এত কাছাকাছি দেখে জ্বলতে থাকে। আফসোস করতে লাগে এই মেয়েটার দেখা কেন আগে পেল না। তাহলে এই মেয়েটা এখন ওর বুকে থাকতো, ওকে ও আদর করত, ও স্পর্শ করত। গ্রামে গিয়ে ভাই গাইয়া রূপসী বউ নিয়ে আসলো, আর ও কিনা উশসীর মতো একটা মেকআপ সুন্দরীকে বিয়ে করে বসে আছে। এই মেয়েটা তো আমার হবে না, কিন্তু এই মেয়েকে একদিন হলো আমি চাই, যে কোনো মূল্যে। বিড়বিড় করে দাঁতে দাঁত চেপে বলল আয়ান। আয়ান রাগে ফুঁসতে ফুঁসতে নিজের রুমে চলে এলো। বিছানায় ওর স্ত্রী উশসী শুয়েছিল। ও
ওর পরনে খোলামেলা নাইটি। আয়ন এক নজর ওর চুলের দিকে তাকায়। কালার করা ছোট ছোট চুল, মুহূর্তে চোখে ভাসে তৃষ্ণার ঘন কালো হাঁটু পর্যন্ত লম্বা চুল। সাথে সাথে ওর রাগ হয়, এই বিছানায় ওশসী কেন শুয়ে থাকবে? ওর চুল কেন এত লম্বা হলো না? তাহলে ওই মেয়েটার প্রতি আকর্ষিত হতো না? আয়ন রাগে দামি সোপ পিস হাতে নিয়ে ঠাস করে ফ্লোরে ছুঁড়ে মারে। উশসী ঘুমের মাঝে ভয়ে আঁতকে ওঠে, লাফ দিয়ে বিছানায় উঠে বসে। ঘুম ঘুম চোখে তাকায় নিজের স্বামীর দিকে। কি হয়েছে জিজ্ঞেস করতে যাবে তখনই আয়ন ছুটে এসে উশসীর চুলের মুঠি শক্ত করে ধরে বলে, এই, তোর চুল এত ছোট কেন? কালো নয় কেন? কালার করেছিস কেন? ওর মতো কালো লম্বা চুল নেই কেন তোর মাথায়? উত্তর দে। উশসী থতমত খেয়ে তাকিয়ে আছে হিংস্র আয়নের দিকে। আচমকা ঘুম ভেঙে যাওয়া, তার উপর আয়নের এভাবে ওর ওপর হিংস্র হয়ে ঝাঁপিয়ে পড়া। ও কিছুই বুঝতে পারছে না। চুল এত জোরে টেনে ধরেছে যে ব্যথায় ওর চোখে অশ্রু জমে উঠেছে। কানে কানে খবর এলো সুজন বিয়ে করেছে। শোনা মাত্রই বকুল ছুটে গিয়েছে নতুন বউ দেখতে। নতুন বউ উঠানে ঝাড়ু দিচ্ছে, পরনে লাল শাড়ি, মাথায় ঘোমটা টেনে নিচু হয়ে ঝাড়ু দিচ্ছে। বকুল পরিষ্কার পাশে গিয়ে দাঁড়িয়ে চেয়ে রইল নতুন বধূর দিকে। বকুল নিজের ওড়নাটা গলায় পেঁচিয়ে আশেপাশে নজর বুলিয়ে সুজনকে খুঁজল। তখনই সুজনের মা বেরিয়ে এলো রুম থেকে। বকুলকে দেখে তিনি বললেন, বকুল নাকি রে? বকুল দাঁত কেলিয়ে এগিয়ে আসলো সুজনের মায়ের দিকে। চাচি চুপি চুপি সুজন ভাইরে বিয়া করাইয়া ফেললা, আমাগো দাওয়াতও দিলা না। গরিব হইলেও একমাত্র পোলারে অনুষ্ঠান কইরা বিয়া দেবার চাইছিলাম, কিন্তু পোলার তর সইল না। দেখবার যাইয়া কয় বিয়া না কইরা আইব না। কি করুম? ওর জেদের লিগা হার মানলাম। ভালোই হইছে, ভাবি তো মেল্লা সুন্দর। হ, তোর বইনের উপর রাগ কইরা এত তাড়াহুড়ো করছে। আমার তো চুলওয়ালা মাইয়া পছন্দ, কিন্তু এই মাইয়ার মাথায় চুল নাই। তগো দুই বোনের তো হাঁটু সমান চুল। নতুন বউ ঝাড়ু রেখে এগিয়ে আসলো। সুজনের মা দীর্ঘশ্বাস ফেলে কথা বন্ধ করে অন্যদিকে চলে গেল। বকুল সুজনের বউ মালতীকে বলল, ভাবি ভালো আছো? আমি তোমার পাড়া প্রতিবেশী ননদ। মালতী বকুলকে নিয়ে নিজের রুমে আসলো। এই বাড়ি এসে মালতীর কিচ্ছু ভালো লাগে না। এই বাড়িটা একলা এক জায়গায়, তার উপর বাড়িতে শুধু এক শাশুড়ি আর স্বামী ছাড়া কেউ নেই। স্বামী তার একাই, ভাই বোন কিছু নেই, আর শ্বশুর মারা গেছেন অনেক আগেই। মা ছেলের সংসার, আর মালতী ভরা পরিবারে ছিল, এই জন্য একলা লাগে। তাই বকুলকে পেয়ে ধরে রুমে নিয়ে আসলো গল্প করার জন্য। বকুল রুমে এসে কিছুক্ষণ গল্প করলো মালতীর সাথে। মালতী বকুলের চুল ধরে বলল, কি সুন্দর চুল তোমার, কত লম্বা। বকুল গর্ব করে বলল, আমার বুবুর চুল আরো বেশি লম্বা। তোমার বুবু আছে? হ্যাঁ, আমার বুবুর শহরে বিয়া হইছে। আমার বুবু যেমন দেখতে পরীর লাগান, তেমনি লম্বা চুল। আমি তো কালি। তোমাদের দুই বোনেরই লম্বা চুল, তাই না? হ। তোমার মায়ের মাথায় বুঝি লম্বা চুল? হ, আমার মায়ের মাথায় অনেক লম্বা চুল। আমরা দুই বোন মায়ের মতো চুল পাইছি। ভাবি তোমার চুল দেখি। মালতী নিজের মাথার চুল দেখালো। মালতীর মাথার চুল কোমরের ওপর পর্যন্ত, কোকড়ানো চুল। কোকড়ানো চুল বকুলের ভালো লাগে না। ওর চাচাতো বোনের কাঁধ পর্যন্ত কোকড়ানো চুল, লম্বা হয় না, কেমন যেন সাপের মতো কিলবিল করে যেন। কিন্তু মালতী ভাবির চুল দেখে ওর পছন্দ হলো। কোকড়ানো, কিন্তু কি সুন্দর কোমর পর্যন্ত লম্বা ঘন। ভাবি তোমার চুল তো অনেক সুন্দর। কোকড়ানো চুল লম্বা হয়, আমি জানতামই না। তোমার এত লম্বা হলো কি করে? বকুল অদ্ভুত প্রশ্ন করতে লাগলো। মালতী কিছু বলতে যাবে তখনই সুজন এসে রুমে ঢুকলো। সুজনকে দেখে বকুল সুজনের কাছে চলে গেল। বিয়ের দাওয়াত দিল না সেই সব বলতে লাগলো। মালতী স্বামীকে দেখে ঘোমটা টেনে জড়সড় হয়ে বসে রইল। উর্মি মিহিরের ক্লাসের সামনে দাঁড়িয়ে আছে। মিহিরের মায়ের অপারেশন হয়েছে। সেদিন মিহিরকে হসপিটালে ভর্তি করিয়ে জায়ান আর উর্মি গিয়েছিল সেখানে অপারেশনের সমস্ত টাকা দিতে। হসপিটালে দুই একবার দেখা করতে গিয়েছিল উর্মি, কিন্তু মিহির ওর সাথে কথা বলেনি। ভাইয়া যেখানে রাজি ওর সাথে মিহিরকে বিয়ে দেবে, সেখানে মিহিরকে কিভাবে মানাবে সেটাই বুঝতে পারছে না উর্মি।
ভালোবাসার মানুষকে পাবার একটা চেষ্টাও না করে কিভাবে থামবে? অশান্ত মন নিয়ে ক্লাসের সামনে দাঁড়িয়ে আছে। 1 সপ্তাহ পর মিহিরকে আজ ভার্সিটিতে আসতে দেখেছে, আর দেখা মাত্রই একবার সরাসরি কথাটা বলা না পর্যন্ত শান্তি পাবে নাও। অসুস্থ শরীর নিয়ে মিহিরকে বেরিয়ে আসতে দেখে উর্মি সোজা হয়ে দাঁড়ায়। ওকে ক্রস করতে যাবে মিহির, তখনই সামনে গিয়ে পথ আগলে দাঁড়ায় উর্মি। মিহির উর্মির দিকে তাকায় না, অন্যদিকে তাকিয়ে সরে যেতে চায়, কিন্তু বারবারই উর্মি ওর সামনে গিয়ে দাঁড়ায়। ও বিরক্তিকর গলায় বলে, প্রবলেম কি? মেরে হসপিটালে ভর্তি করেও শান্তি হয়নি, আবার এসেছো? এবার কি জান নিতে চাও? উর্মি ফট করে মিহিরের ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। মিহির চমকালো, ভরকালো। হাত ছাড়াতে যাবে উর্মি বলে উঠল, আই এম সরি, আমাকে যা খুশি শাস্তি দাও মিহির। আমি সত্যি চাইনি সেদিন তুমি মার খাও, সব কিছু অ্যাক্সিডেন্টেই হয়ে গেছে। আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দাও। লজ্জা শরম নাই? ক্যাম্পাসের মাঝে একটা ছেলের হাত ধরে আছো। হকচকে উর্মি হাত ছেড়ে দিল আর অনুরোধ গলায় বলল, আমি সত্যি তোমার ক্ষতি চাইনি, আমি যে তোমাকে ভালোবাসি। তুমি জানো মুখে না বললেও আমার কাজ কর্মে কি একটুও তুমি বুঝতে পারোনি? যে মানুষকে ভালোবাসি সে তো একটু হলেও অনুভব করতে পারে। যাকে ভালোবাসি সে আমার চোখের সামনেই আমারই ভাইয়ের হাতে মার খাবে, সেটা আমি কিভাবে চাইতে পারি? মিহির বলল, তোমার মতো একটা মেয়েকে আমি ভালোবাসবো কিভাবে ভাবতে পারলে? তোমাকে আমি জাস্ট বন্ধু ভাবতাম, এর বেশি কিছুই না। আজকের পর থেকে সেই ভাবনাটাও বাদ দিয়ে দিলাম। আমার মায়ের অপারেশনের টাকা দিয়ে আমাকে সাহায্য করেছো, তার জন্য তোমার কাছে চিরকৃতজ্ঞ। খুব শীঘ্রই সেই টাকা ফেরত দিয়ে দেব। বলে মিহির উর্মিকে ক্রস করে চলে গেল। উর্মি ছলছল চোখে তাকিয়ে রইল। তৃষ্ণা সেই রাতের পর থেকে এই বাসাতে থাকা ওর জন্য আরো ভয়ানক হয়ে গেছে। একা থাকতে ভয় ভয়, কখন আয়ান আবার হামলে পড়ে। জায়ানকে সবকিছু জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেও জানাতে পারে না। সত্যি তো, জায়ান আয়ানের আপন ভাই, তাও আবার যমজ ভাই। সে আমার সাথে কতটুকু সময় বা কাটিয়েছে। যদি বিশ্বাস না করে, উল্টো আমাকে অবিশ্বাস করে, প্রমাণ ছাড়া বলাটা যুক্তিসঙ্গত হবে না। এজন্য প্রমাণ দরকার। এজন্য তৃষ্ণা নিজেই নিজেকে হেফাজতে রাখার সর্বোচ্চ চেষ্টা করছে। এর মাঝে সেই যমজ 2 বাচ্চার সন্ধান পেয়েছে। তারা হচ্ছে তৃষ্ণার শ্বশুরের বোনের মেয়ের 2 ছেলে মেয়ে। বেড়াতে এসেছিল, চলে গেছে। তৃষ্ণা এখন বেশিরভাগ সময় লিয়ার আশেপাশে ঘুরঘুর করে। লিয়ার সাথে রান্নাঘরেও দাঁড়ায় থাকে। একা থাকলে মনে হয় শয়তানটা চলে আসবে, কিন্তু অদ্ভুত ব্যাপার, সেই দিনের পর আয়ান বা জায়ান কাউকেই বাসায় দেখেনি, কাউকে জিজ্ঞেস করারও সুযোগ পায়নি। তৃষ্ণার যা উষসিতার সাথে তৃষ্ণার কথা হয়েছে গতকাল, তিনি ভালো নাকি খারাপ তৃষ্ণা বুঝতে পারেনি। তৃষ্ণা লিয়ার পেছন পেছন ঘুরছিল, তখনই তিনি আসে চা চাইতে রান্নাঘরে। তখন তৃষ্ণা সেখানেই ছিল। সামনাসামনি পড়ে গেল, তখন সে কথা বলেছিল। বিকেলবেলা তৃষ্ণা নিজের রুমে বসেছিল। দুপুরের খাবার পর সবাই ঘুম দিয়েছে। নিস্তব্ধ পরিবেশ, তৃষ্ণা তো ঘুম আসছে না। তখনই দরজাটা হাট করে খুলে কেউ ভেতরে আসে। জান রুমে ঢুকতেই তৃষ্ণা চিৎকার করে ওঠে, আপনি আবার এসেছেন আমার রুমে অসভ্যতামি করতে? জান ভ্যাবাচাকা খেয়ে তৃষ্ণার দিকে তাকিয়ে আছে। তৃষ্ণা আচমকা জায়ানকে আয়ন ভাবে। তৃষ্ণা ভার্ত গলায় আবার বলল, একদম আমার দিকে আসবেন না, আপনার হাত ভেঙে দিব। জায়ান শক্ত গলায় বলে, কি বললে তুমি? এগিয়ে আসতে আসতে বলেন, আমার হাত ভেঙে দেবে? ওইটুকু গায়ের জোর নিয়ে তুমি জায়ান আহনাফের হাত ভাঙার হুমকি দাও? আসো দেখি, ধরো, হাত দিয়ে দিলাম, ভাঙো দেখি। তৃষ্ণা জায়ান আহনাফ নামটা শুনতেই ঘর থেকে বেরিয়ে এলো। জায়ান হাত বাড়িয়ে আছে। তৃষ্ণা জিভে কামড় দিয়ে ফেলল চমকে। জায়ান তৃষ্ণার হাত ধরে টেনে দাঁড় করিয়ে বলল, কি হলো, হাত ভাঙবে না? এখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? আমি আপনাকে বলি নাই, ওই সব ভুল করে বলে ফেলেছি। আমি ছাড়া আর কে আসবে তোমার কাছে? আমাকেই বলেছ, স্বামীকে হুমকি দিয়া, তাই না? শ্রদ্ধা ভক্তি তো করোই না, এখন হুমকি দিচ্ছ? দাঁতে দাঁত চেপে বলল জায়ান। জায়ান তৃষ্ণার হাত ছেড়ে দিল। আয়েশ ভঙ্গিতে বসলো খাটে। তৃষ্ণা তাকিয়ে আছে জায়ানের দিকে। জায়ান ওর দিকে চাইতেই চোখাচোখি হলো। তৃষ্ণা দৃষ্টি সরিয়ে ফেলল। জায়ান আদেশের সুরে বললেন, পিচ্ছি বউ, যাও আমার জন্য ব্ল্যাক কফি নিয়ে আসো, নিজের হাতে করবে। তৃষ্ণা অবুঝ নয়নে তাকালো জায়ানের দিকে।
জায়ান তৃষ্ণার মুখশ্রী দেখেই ধরে ফেলেছে। তৃষ্ণা বুঝতে পারেনি। জায়ান বিরক্তি হলো। জানতো এই এক জ্বালা হবে। এই মেয়েকে বিয়ে করে মন শান্তি পেলেও কথা বলে শান্তি নাই। একে লেখাপড়া করাতে শেখাতে হবে। দীর্ঘশ্বাস ফেলল। তুমি পারবে না জানি, লিয়াকে বলো ও তোমাকে হেল্প করবে, কিন্তু ভুল করে ওকে দিয়ে বানিয়ে আনবে না। আমি আমার বউয়ের হাতের বানানো কফি খেতে চাই। তৃষ্ণা ঘাড় কাত করে আচ্ছা বলে বেরিয়ে এলো। রান্নাঘরে ঢুকে লিয়াকে পেল না। ও লিয়ার রুমে চলে গেল। লিয়া তৃষ্ণাকে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? উনি কফি চাইলো, আমারে বানাইয়া নিয়া যাইতে বলল। আমি তো বুঝি না, আমারে একটু দেখাইয়া দাও। লিয়া তৃষ্ণাকে কিচেনে নিয়ে আসলো। কফি বানানোর উপকরণ বের করে বুঝিয়ে দিল কিভাবে বানাতে হয়। গ্যাস জ্বালিয়ে দিয়ে চলে গেল। তৃষ্ণা আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করে দিল। প্রথমে এই বাসায় কোনো কাজে হাত দিয়েছে। এই অদ্ভুত চুলায়। ওদের বাড়িতে মাটির চুলা, কিন্তু এখানে অন্যরকম, তাই কিছুই বোঝে নাও। লিয়ার কথা অনুসরণ করে কফি করলো। কফি মগে ঢেলে তৃষ্ণা এখন কোন দিকে মোচড় দিয়ে চুলা অফ করবে ভুলে গেছে। দাও দাও করে আগুন জ্বলছে। ঢোক গিলে একদিক মোচড় দিল, সাথে সাথে আগুন আরও বেড়ে গেল। ভয়ে অপর দিক মোচড় দিতে আগুন কমে এলো। স্বস্তির নিঃশ্বাস ফেলে বুকে হাত দিয়ে ফু দিতে লাগলো। কফির মগ হাতে রুমের দিকে এগোতে লাগলো। হঠাৎ সামনে পড়ল উশসী। সে তৃষ্ণাকে দেখে জিজ্ঞেস করলো, তোমার হাতে কি? কফি ওনার জন্য। আমি কফি করতে যাচ্ছি। ভাসুরও দেখি বউকে দিয়ে কফি বানিয়ে আনে। তৃষ্ণা লজ্জা পেয়ে হাসলো। উশসী আবার বলল, দুজন টুইন্স তো, এই জন্য স্বভাব চরিত্র এক। বলেই হাসতে হাসতে চলে গেল উশসী। তৃষ্ণা অবাক চোখে তাকিয়ে রইল। মুহূর্তেই ওর সামনে আয়নের অসভ্যতামি স্মরণে এলো। রাগে মুখটা শক্ত হয়ে গেল। বিড়বিড় করল, অমন চরিত্রের আমার স্বামী হবে না ইনশাল্লাহ। তিনি ভালো, রাগী হলেও খুব ভালো। তার মন এত নিচু নোংরা নয়। এমন নোংরা চরিত্রের লোকের সাথে আমার স্বামীর তুলনা করা অন্যায়। তৃষ্ণা মুখশ্রী শক্ত করে রুমে আসলো। ঘৃণায় ওর মুখটা বিতৃষ্ণা হয়ে আছে। এখনও এর কোনো কিছু করতে পারেনি। আর না জায়ানকে সাহস করে বলতে পেরেছে। জায়ান তৃষ্ণাকে চিন্তিত গম্ভীর মুখশ্রী করে রুমে আসতে দেখে অবাক হলো। ও ভাবছে তার পিচ্ছি বউকে কাজ করে খেপে গেল নাকি। তৃষ্ণা কফির মগ জায়ানের দিকে বাড়িয়ে দিল। জায়ান কফির মগ হাতে নিল। নিজে বানিয়েছো তো? তৃষ্ণা চিন্তিত চক্ষু দুটি অন্যদিকে দৃষ্টি রেখেই বলল, হ্যাঁ। কি ভাবছো? চিন্তিত লাগছে কেন? তৃষ্ণা মাথা নিচু করে বলল, কিছু না। শিওর? তৃষ্ণা উত্তর দিল না। জায়ানের থেকে সরে আসতে চাইল। জায়ান চট করে তৃষ্ণার হাত ধরে টেনে ধরল আর এক হাত টেনে নিজের কোলের ওপর বসিয়ে দিল তৃষ্ণাকে। তৃষ্ণা থতমত খেয়ে গেল। বিস্মিত চোখে ঘাড় বাঁকিয়ে জায়ানের দিকে তাকালো। জায়ান সাথে সাথেই একটা অভাবনীয় কাজ করে বসলো। তৃষ্ণা তাকাতেই জায়ান তৃষ্ণার ডান গালে অধস্পর্শ করে বসলো। তৃষ্ণা কেঁপে উঠে চোখ খিচে তাকিয়ে রইল। কথা মনের ভেতর লুকিয়ে না রেখে প্রকাশ করে দাও। তোমার জীবনের প্রত্যেকটা কথা জানার অধিকার আমার। নিজের মধ্যে লুকিয়ে রেখে পিচ্ছি মানুষ পাগল হয়ে যেও না। আমাদের বাসায় যে পাগল আছে না, তার মতো কিন্তু তোমায়ও তখন ঘরবন্দি করে রাখবো। তৃষ্ণা তখন অবুঝ গলায় প্রশ্ন করল, সে পাগলাটা কি অনেক চিন্তা করত? হ্যাঁ, এই যে তুমি এখন কি যেন চিন্তা করে অন্যমনস্ক হয়ে আছো। সেও এমন কথা নিজের মধ্যে লুকিয়ে রাখতো, চিন্তা করতো, বোকা ছিল। তৃষ্ণা কথা বলতে পারল না, নীরব হয়ে গেল। ওর মাথায় এখন একটা কথায় ঘুরপাক খাচ্ছে। তার মানে পাগলটার সাথে ওর মতন কিছু ঘটেছিল, সেই জন্য বলতে পারেনি, নাকি আরো ভয়ঙ্কর কিছু যেটা বলার মতো ছিল না। ইস, পাগলটার সাথে একবার দেখা করতে পারলে ভালো হতো। জান মগ সাইডে রেখে তৃষ্ণাকে দু হাতে নিজের সাথে জড়িয়ে ধরে বলে, এই পিচ্ছি বউ, না বলে আবার চিন্তায় ডুবলে নাকি? তোমার তো দেখি পাগল হওয়ার খুব শখ। আমি পাগল হলে আপনি আমার সাথে কি আর সংসার করবেন না? পাগলের সাথে সংসার করে কে পাগল হতে চায়? আপনি দেখি সুবিধাভোগী মানুষ, সুস্থ মানুষ নিয়ে সংসার করবেন, কিন্তু পাগল হলে দূরে ছুঁড়ে মারবেন। তা বটেই। এবার ফটাফট বলো, কি নিয়ে চিন্তিত? তৃষ্ণা শক্ত হয়ে রইল, উত্তর দিল না। জায়ান তৃষ্ণাকে ছেড়ে দিতে তৃষ্ণা লাফিয়ে উঠে পড়ল। বক্ষস্থল মাত্রাতিরিক্ত ওঠানামা করছে। জায়ান কফি হাতে তৃষ্ণার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বেরিয়ে গেল রুম থেকে। তৃষ্ণা জায়ানের সেই রাগী চোখের দিকে তাকাতেই কেঁপে ওঠে।
রক্তবর্ণ ধারণ করে আছে চক্ষুদয়। ঢোক গিলে দৌড়ে গিয়ে দরজার ছিটকানি আটকে আসে, কিন্তু ও বুঝতেই পারে না বাইরে থেকে জায়ান লক করে গেছে। লিয়াকে চাবি দিয়ে চলে যায়। মধ্যরাত, তৃষ্ণা তন্দ্রাচ্ছন্ন, চারপাশে অন্ধকার। একা একটা বিছানায় শুয়ে আছে তৃষ্ণা। হঠাৎই ও টের পায়ে একজোড়া হাত ওর গায়ে বিচরণ করছে। গায়ে বলতে তৃষ্ণার মাথা চুলে বিচরণ করছে। অস্বস্তিতে তৃষ্ণা অপর কাত হয়ে ঘুমায়। মুখে তীব্র বিরক্তির ছাপ, বিরক্তিতে কপাল কুঁচকে আছে। আস্তে আস্তে হাতটা গাল ছুঁয়ে গলার দিকে অগ্রসর হয়। ভয়ে তৃষ্ণার শরীরে ঘাম ছেড়ে দিয়েছে। তখনই মানুষটার হাত ধরে আটকাতে চেয়ে চিৎকার করে উঠে বসে। ড্রিম লাইটের আলো। ও দৌড়ে গিয়ে রুমের বড় লাইট জ্বালায়। ঝলমল করে ওঠে চারপাশের রুমটা সম্পূর্ণ ফাঁকা। ও ছাড়া আর কেউ নেই। ভয়ে ওর গা হাত পা কাঁপছে অস্বাভাবিক মাত্রায়। প্রথমে ভূত বলে মনে হলেও পরে আয়নের কথা মনে পড়ে। ওই হাত জোড়ার মালিক আয়ন নয় তো? এত দ্রুত পালালো কিভাবে? এই রুমে এখন একা থাকতে ওর ভয় লাগছে। ঘড়ির দিকে তাকাতে দেখতে পায় 3টা বাজে। দরজা খুলে কোনো দিক না তাকিয়ে দৌড়ে জায়ানের রুমে চলে যায়। জায়ানের রুমের দরজার সামনে এসে তৃষ্ণা একাধারে দরজায় ধাক্কা দিয়ে যাচ্ছে। জায়ান কেবল ঘণ্টাখানেক আগে এসে বিছানায় চিত হয়ে শুয়েছিল। গায়ের পোশাক অব্দি চেঞ্জ করেনি। ক্লান্তিতে ওইভাবেই ঘুমিয়ে পড়েছিল। ক্লান্তিতে তার চোখ ভর্তি ঘুম এসে নেমেছিল। এই কাঁচা ঘুমটা কে ভাঙালো? ভেবেই রাগে গজগজ করে ঠাস করে দরজা খুলল। গম্ভীর গলায় একটা ধমক দিতে যাবে তার আগেই একটা নরম শরীর ওর গায়ের সাথে মিশে গেল। নরম তুলতুলে বস্তুটা আর কেউ নয়, তৃষ্ণা, যে দরজা খুলতে হামলে পড়েছে জায়ানের বক্ষস্থলে। হোয়াট হ্যাপেন্ড? ওই রুমে আমার একা থাকতে ভয় করে। আমি আর একা থাকতে পারবো না। আমি আপনার সাথে এই রুমে থাকতে চাই। কাঁপা কাঁপা গলায় বলল তৃষ্ণা। জায়ানের মন ক্লান্তিতে অবিশ্রান্ত। কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় মুখশ্রী রাগান্বিত হয়ে আছে। তৃষ্ণার বাহু ধরে টেনে নিজের থেকে সরিয়ে এনে শক্ত গলায় বলে, মাঝরাতে আমার ঘুম নষ্ট করে কি নাটক শুরু করেছো? কি হয়েছে তোমার? জ্বালিয়ে মারছো কেন? পিচ্ছি মেয়েকে বিয়ে করে এখন দেখছি আমার জ্বালা যন্ত্রণা সহ্য করে মরে যেতে হবে। তৃষ্ণা ছলছল চোখে জায়ানের দিকে তাকিয়ে আছে। জায়ান তৃষ্ণার অশ্রুসুক্ত নয়ন দেখে ধমকে যায়। ওর রাগ পড়ে যায়। দরজা আটকে তৃষ্ণাকে ভেতরে এনে তৃষ্ণার নরম 2 গালে হাত রেখে নরম সুরে বলে, কি হয়েছে জান? কাঁদছো কেন? অভিমানী ভরপুর মুখটা অন্যদিকে ফিরিয়ে নেয় তৃষ্ণা। জায়ান তৃষ্ণার মুখটা নিজের দিকে টেনে বলে, একা থাকতে ভয় পাও? তৃষ্ণা কথা বলে না। জান কথা বলো। আই এম সরি। আর ধমক দেবো না। তৃষ্ণা হো হো করে কেঁদে ওঠে। খুব কষ্ট হচ্ছে ওর। এ কেমন স্বামী যে নিজের সাথে রাখতে চায় না, উল্টে ধমক দেয়? এমন মানুষের সাথে কেন আমায় জুড়ে দিল আল্লাহ? জায়ান তৃষ্ণার কান্না মাখা মুখশ্রীর দিকে তাকিয়ে আছে। ওর ভেতরটা হাহাকার করছে। জায়ান তৃষ্ণার মুখটা নিজের দিকে টেনে বলে, তুমি আমার সাথেই থাকবে। আমি তোমার ভালোর জন্য তোমাকে আলাদা রুমে রেখেছিলাম। আমি যে খুব খারাপ, তোমাকে নিজের কাছে পেলে তো তোমাকে আপন করে নেওয়ার ইচ্ছেটাকে দমিয়ে রাখতে পারবো না। আমি তোমাকে সেই কষ্টটা এখনই দিতে চাইনি। তোমাকে বড় হওয়ার সুযোগ দিচ্ছিলাম। তুমি আমার সাথে আমার পাশেই থাকবে। আমি নিজেকে যথাসম্ভব চেষ্টা করব আটকাতে। আমি কি করব বলো? তুমি অল্প বয়সী হলেও আমিও ছোট্ট নই। আমার তো বউকে আদর করতে মন চায়। আমার মনটা তো দৈহিক সুখের জন্য পাগল প্রায় হয়ে থাকে। তোমাকে দেখলেই নিজের ভেতরটা পুরো ছারখার হয়ে যায় কাছে পাবার তৃষ্ণায়। আমি যে তোমাকে কাছে পাবার তৃষ্ণায় তৃষ্ণার্থ হয়ে আছি। তৃষ্ণা জায়ানের সব কথা বুঝল না। ও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। কান্না থামিয়ে আবার ফুপিয়ে বলল, আমি আলাদা থেকে নিজের ভালো চাই না। আমি আপনার সাথেই থাকতে চাই। আচ্ছা, তাই হবে। তৃষ্ণা জায়ানের দিকে তাকিয়ে বলল, আপনি জুতা পরেই ঘুমিয়েছিলেন? ক্লান্তিতে এসব খোলার টাইম ছিল না। তৃষ্ণা নিচু হয়ে জায়ানের জুতা খুলে দিল। এই বাসায় আজকেই প্রথম তৃষ্ণা এসেছে ডাইনিং টেবিলে খাবার খেতে সবার সাথে। জায়ান তৃষ্ণাকে সাথে নিয়ে একটা চেয়ার টেনে তৃষ্ণাকে বসিয়ে নিজেও পাশে বসেছে। তৃষ্ণা জায়ানকে একসাথে খাবার টেবিলে এসে বসতে দেখে সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে। জায়ান সেসবে পাত্তা না দিলেও তৃষ্ণা দিচ্ছিল। এর আগে ও নিজেই এসেছিল এখানে বসে খাওয়ার জন্য, কিন্তু কেউ ওকে বসতে দেয়নি, এমনকি পাত্তা দেয়নি। আজকে জায়ানের সাথে আসাই কেউ কিছু বলবে তো দূরে থাক, প্রশ্ন অবধি করতে পারল না।
তৃষ্ণার ভেতরে খুশির লাড্ডু ফুটছে, মুখে কিছু না বলেও মিটমিট হাসছে। তৃষ্ণা মাথা নিচু করে দাঁত দিয়ে ঠোঁট টিপে হাসি আটকে ডান পাশে তাকাতে চমকে উঠল। আয়ন এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। তৃষ্ণা ভয়ে ভীত হয়ে জায়ানের গা ঘেঁষে বসল। জায়ান চামচ দিয়ে তখন খাবার মুখে তুলছিল। তৃষ্ণা ধাক্কা খেয়ে চামচ সহ খাবার প্লেটে পড়ে গেল। তৃষ্ণা ভয়ার্ত দৃষ্টিতে আয়নের থেকে চক্ষু সরিয়ে জায়ানের দিকে তাকিয়ে বলল, আমি এখানে খাবো না। জায়ান বিরক্তকর চোখে তাকিয়ে আছে তৃষ্ণার দিকে। গম্ভীর গলায় বললেন, প্রবলেম কি? তৃষ্ণা বলল, এখানে খেতে ভালো লাগছে না। এতদিন ধরে রুমে একা খেয়ে অভ্যাস হয়ে গেছে। ভয়ে ভীত হয়ে আছো কেন? শুনেছি একা থাকলে মানুষ ভয় পায়। তুমি দেখছি সবার মাঝখানে বসে ভয় পাচ্ছ, অদ্ভুত। ভয়ঙ্কর মানুষেরা ভিড়ের মাঝে থাকলে ভয় তো করবেই। হোয়াট? তৃষ্ণা জায়ানের কথার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলো না কি কে জানে। বসা থেকে উঠে ওর জন্য বরাদ্দ করা সেই রুমটায় চলে গেল। জায়ান শক্ত চোখে সেই দিকে তাকিয়ে থেকে নিজেও খাবার না খেয়ে উঠে দাঁড়ালো। জেসমিন বেগম বললেন, কি ঢং চলছে? তুমি আবার কোথায় যাচ্ছ খাবার না খেয়ে? আপনি কখনো ঢং দেখেননি, এজন্য দেখাচ্ছি। ভদ্রভাবে কথা বলো। মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? আপনি ঢঙের কথা জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না। আমার সব কথাই তোমার তেরা উত্তর না দিলে ভালো লাগে না? জায়ান জেসমিন বেগমকে সম্পূর্ণ অগ্রাহ্য করে উর্মির দিকে তাকিয়ে বলল, মিহিরকে আসতে বলেছিস? উর্মি চমকে খাওয়া থামিয়ে দিল। হ্যাঁ আসলে না মানে। আমি তাড়াতাড়ি আসতে বলেছিলাম। উর্মি কি বলবে বুঝতে পারছে না। ও কি করে ভাইয়াকে বলবে যে মিহির ওকে ভালোবাসে না? ভালোবাসা তো দূরে থাক, ওকে সহ্য করতে পারে না। সে নাকি আসবে বিয়ের কথা বলতে। শুক্রবারে আসতে বলবি। উর্মি কিছু বলার সুযোগ পেল না। জায়ান তৃষ্ণার রুমে চলে গেল। উর্মি নিজের রুমে এসে শুধু পায়চারি করছে আর চিন্তিত মুখে নখ কামড়াচ্ছে। কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। ভাইয়া এখন যদি সত্যিটা জেনে যায়, মিহির আমাকে পাত্তা দেয় না, আমাকে দুই চোখে সহ্যও করতে পারে না, তাহলে ভাইয়া মিহিরের যে কী অবস্থা করবে কে জানে। আর যাই হোক, আমাকে যে অবজ্ঞা করে তাকে তো আমার ভাই অন্তত ছেড়ে দেবে না, আমি জানি। কিন্তু শুক্রবার যদি মিহির না আসে তাহলে তো লঙ্কা কাণ্ড বেঁধে যাবে। দোটানা মন নিয়ে উর্মি মিহিরকে কল দিল। পরপর 5 বার কল দেওয়ার পরে মিহিরের নাম্বার সুইচ অফ বলল। রাগে দুঃখে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে বসে রইল। লিয়া তৃষ্ণার খাবার রুমে রেখে গেছে। তৃষ্ণা হাত ধুয়ে কেবল একটা লোকমা নিজের মুখে দিতে যাচ্ছিল, তখনই জায়ান এসে তৃষ্ণার হাত ধরে টেনে নিজের মুখে খাবার নেয়। তৃষ্ণা বোকা চোখে তাকিয়ে আছে জায়ানের দিকে। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আপনি আমার মুখের খাবার কেড়ে নিয়ে খেলেন কেন? তুমি ধাক্কা দিয়ে আমার মুখের খাবার ফেলে দিয়েছো কেন? সেটা তো ভুল করে করেছি। কিন্তু আমি ইচ্ছে করে করেছি। আপনি এত দ্রুত খেয়ে চলে এলেন? খেয়ে আসলে কি আর তোমার খাবারে ভাগ বসাতাম? আপনি না খেয়ে আসলেন কেন? তোমার জন্য। আমার জন্য না খেয়ে আসলেন কেন? তোমাকে এখন আমার কৈফিয়ত দিতে হবে। খাওয়া শেষ করো আর দ্রুত বাইরে আসো, সারপ্রাইজ হয়তোবা চলে এসেছে। তৃষ্ণা কিসের সারপ্রাইজ তার আগামাথা কিছুই বুঝতে পারছে না, কিন্তু জায়ানের তারা দেখে সত্যি তাড়াতাড়ি খাওয়া শেষ করলো। জায়ান একবারই ওর খাবার ছিনিয়ে নিয়ে খেয়েছে। পরে না তৃষ্ণা আর সেধেছে আর না জায়ান জোর করে খেয়েছে। তৃষ্ণার জন্য সত্যিই বোধহয় এর থেকে বড় সারপ্রাইজ আর কিছুই হতে পারে না। ড্রয়িং রুমে এসে যখন নিজের বাবা আর বোনকে সোফায় জড়সড় মেরে বসে থাকতে দেখতে পায়, ওর চক্ষু দুটো বড় বড় হয়ে যায়। বকুল তো বুবু বলে চিৎকার করে এসে তৃষ্ণাকে জড়িয়ে ধরে। তৃষ্ণা নিজেও জড়িয়ে ধরে বকুলকে। বোনকে ছাড়িয়ে বাবাকে জড়িয়ে ধরে। তৃষ্ণার বাবা আর বকুল চোখ কপালে তুলে বাসা দেখছে। তাদের ভাবনার থেকেও বেশি বড়লোক বাসায় তৃষ্ণার বিয়ে হয়েছে ভাবতেই পারছে না। এ যেন কোনো রাজপ্রসাদ। বকুল ফিসফিস করে বলল, বুবু গো, এই রাজমহলের রানী তুমি। আমার বুবু রানী, মহারানী হয়ে গেছে। বাড়ি গিয়ে সব বাইরে বলুন। তৃষ্ণা বকুলের হাত চেপে চুপ করতে বলে। বকুলের বাবাকে তৃষ্ণা নিজের রুমে নিয়ে আসে। জায়ান কথা বলে সেই রুমেই যেতে বলেছে, এই জন্য তৃষ্ণা অপেক্ষা করেনি। বাবা আর বোনকে নিয়ে নিজের রুমে সে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। তোমরা যে আসছো সেটা কি উনি জানতো?
তৃষ্ণার বাবা বললেন, হরে মা, জামাই বাবাজি তো সবই জানতো। আমি তো আব্দুলের ফোন দিছিলাম জামাইরে। জামাই তো গাড়িও পাঠাইছিল, সেই গাড়িতে কইরা আইছি। ও আচ্ছা, তোমরা বসো, আমি খাওয়া আনতে বলি। দুজনকে বিছানার ওপর বসিয়ে তৃষ্ণা বের হয়। বাইরে এসে দেখতে পায় লিয়া খাবার নিয়ে আসছে। ঘুরে আবার রুমে চলে আসে। এতটা পথ পেরিয়ে এসেছে, এই জন্য দুজনে খুব ক্লান্ত আর ক্ষুধার্ত। খাবার পেতে দুজনে গপাগপ খেয়ে নেয়। তৃষ্ণার বাবা খাবার খেয়ে বিছানার একপাশে শুয়ে ঘুমিয়ে পড়েছে, আর বকুল ঘুমায় না। ও তৃষ্ণার হাত জড়িয়ে ধরে শুধু এটা ওটা জিজ্ঞেস করে যাচ্ছে। ওর বুবুর শ্বশুরবাড়ি এসে এত বড় আর এত সুন্দর রুমে বুবু থাকে, এইসব দেখে ও তো খুশিতে আত্মহারা হয়ে গেছে। কি থেকে কি জিজ্ঞেস করবে বুঝতে পারছে না, এই জন্য খালি উল্টাপাল্টা তৃষ্ণাকে জিজ্ঞেস করেই যাচ্ছে। অনেক তো কথা বললি, এবার একটু ঘুমা। বুবু, আমার তো ঘুম আসবো না, আমি কিন্তু অনেক দিন থাকবো। আব্বাই সইলা যাইমো বিকালে, দুলা ভাইয়ের গাড়ি কইরা দিয়ে আসবে, কিন্তু আমি থাকবো তোমার কাছে কয়দিন। আব্বাই যাইবো কেন, তারেও থাকতে বল মনি। তুই থাইকা যা আমার কাছে, ওই বাড়িতে আমার একলা ভাল লাগে না। বাইরে কত মানুষ দেখলাম, তুমি একলা কোথায়? বাড়িতে মানুষের অভাব নাই, কিন্তু আমার সঙ্গী হবার মতো কেউ নেই। বকুল সুন্দর কারুকাজ করা ফুলদানির কাছে গিয়ে দাঁড়িয়ে প্লাস্টিকের ফুল হাতে ছুঁয়ে দিয়ে বলছে, বুবু, কি সুন্দর ফুল। তোমাদের বাড়ি অনেক ফুল গাছ আছে তাই না? ওইগুলো নকল ফুল, গাছে নয়। আমি এই বাসার আসার পর থেকেই দেখতেছি এই ফুলদানিতে এই ফুলগুলা, এগুলো নষ্ট হয় না আর না গাছ থেকে নেওয়া হয়েছে। প্লাস্টিকের ফুলগুলো কি সুন্দর, তাজা ফুলের মতন দেখতে, তাই না বুবু? শুধু কোনো ঘ্রাণ নাই। হ্যাঁ। বকবক করে একাই বকুল ঘুমিয়ে গেছে। দুপুরের খাবার খেয়ে তৃষ্ণার বাবা যাওয়ার জন্য তাড়া দিতে লাগলো। তার বাড়িতে অনেক কাজ আছে, সংসারের কাজ ফেলে এখানে থাকতে পারবে না কিছুতেই। তৃষ্ণা অনেক জোরাজুরি করেও তার বাবাকে রাখতে পারল না। বাবাকে পৌঁছে দেওয়ার জন্য বের হলো জায়ানদের বাসায় গাড়ি। বকুল বুবুকে নিয়ে বাসা ঘুরে ঘুরে দেখছে। ওরা ঘুরতে ঘুরতে জায়ানের রুমের সামনে চলে এলো। বকুল দরজা খুলে উকি দিয়ে জায়ানকে রুমের ভেতর দেখে বলল, দুলা ভাই। জায়ান চোখ ঘুরিয়ে দরজার দিকে তাকিয়ে দেখলো তৃষ্ণা আর বকুল দাঁড়িয়ে আছে। তৃষ্ণাকে দাঁড়ানো অবস্থায় রেখে বকুল দৌড়ে রুমের ভেতর চলে গেল। দুলা ভাই, এইটা কার রুম? আমার? কেন? এইটা তো বুবুর রুমের থেকেও বেশি সুন্দর। আমার বুবু বুঝি এই রুমে থাকে? আমি তো তখন ওই রুমটা আপনার রুম ভাবছিলাম। ওইটা তোমার বুবুর রুম, এটা আমার রুম। আপনাদের দুইজনের দুই রুম? জায়ান কিছু বলতে যাবে, তৃষ্ণা এসে বকুলকে টেনে জোর করে রুম থেকে নিয়ে আসে বাইরে। চল এখানে থেকে, ঘুরতে এসে গল্পে পড়লি কেন? বুবু, তোমার আর দুলা ভাইয়ের রুম আলাদা কেন? কোথায় আলাদা? আমরা তো এক রুমে থাকি। উনি অনেক কাজ করে, ব্যস্ত মানুষ, যখন থাকে না তখন আমি ওই রুমে সময় কাটাই। আমার ওই রুমে ভাল লাগে এই জন্য। কত সুন্দর রুম, ভেতরে ঢুকলেই শরীর ঠান্ডা হয়ে যায়। তোমার ভালো লাগে না? কি যে কও না তুমি। রাতে বকুলকে তৃষ্ণার সাথে থাকতে দেওয়া হলো না। এতদিন তৃষ্ণা আলাদা রুমে থাকলেও এখন সে জায়ানের রুমে থাকার পার্মানেন্ট অধিকার পেয়ে গেছে। জায়ান নিজের বউকে আর আলাদা রাখবে না, এই জন্য বকুলকে উর্মির সাথে উর্মির রুমে থাকার কথা বলল। উর্মি মিশুক স্বভাবের মেয়ে, এক বাক্যে রাজি হয়ে গেল। আর রাতে তৃষ্ণা জায়ানের নরম বিছানায় শুয়ে শুধু এপাশ ওপাশ করছে। জায়ান ল্যাপটপে কিছু করছে আর একটু পর পর তৃষ্ণার দিকে তাকাচ্ছে। কি হয়েছে? না ঘুমিয়ে ছটফট করছো কেন? তৃষ্ণা ঢোক গিলে বলল, আলোয় আমি ঘুমোতে পারি না। কেবল 10:30 বাজে, 2 ঘন্টার আগে রুমের লাইট অফ করা সম্ভব না। আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত ঘুম না আসলে উঠে আমার জন্য কফি নিয়ে আসো। অযথা শুয়ে টাইম ওয়েস্ট না করে কাজ করো। তৃষ্ণা লাফ দিয়ে বিছানা থেকে উঠে পড়ল আর সোজা রুমের বাইরে চলে এলো। গায়ের কমলা রঙের শাড়ির আঁচলটা ঠিক করে রান্নাঘরে এসে কফি করতে লাগলো। এখন আর করতে সমস্যা হয় না, কারণ লিয়ার থেকে শিখে নিয়েছে ভালো করে। তৃষ্ণা কফি মগে ঢালতে যাবে, তখনই নরম স্পর্শ পেল কাঁধে। প্রথমে ওর মাথায় আয়নের নোংরা স্পর্শের কথা মনে পড়ল।
ও সামনে থাকা চামচ নিয়ে ব্যক্তির মাথায় আঘাত করে। জায়ান কপালে হাত দিয়ে তৃষ্ণার থেকে দূরে সরে দাঁড়ায়। তৃষ্ণা চামচ হাতে পেছনে করে রাগে চোখে সামনে তাকাতেই চমকে ওঠে। আবার ওই শয়তানকে ভেবে নিজের স্বামীকে আঘাত করেছে ভাবতেই হাত থেকে চামচ পড়ে যায় আর ঢোক গিলতে থাকে শুধু। উনি এবার আমার কি করবে আল্লাহ তাআলা ভালো জানেন। হে আল্লাহ, রক্ষা করো আমায়।